যে স্যার এখানে আমি অর্থ করছি যে আমি না হেসে পারলাম না, তো কি না করে থাকতে পারলাম না, কি রাইট দিয়ে রাইট করা রাইট, যায়? থ্যাংক ইউ। আবার আরেকটা সিস্টেম শেখাই, যেমন ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মেইন ভার্ব। তো এরপরে তো অবজেক্ট আসবে, তাই না? হ্যাঁ, অবজেক্ট এটাও দেখছিলাম। আই ক্যান নট হেল্প ইট, মানে আমি ইহা না করে পারলাম না, কি না করে পারলাম না, না হেসে পারলাম না। এরপরে এসো নাম্বার 12, হি স্টপ স্মোকিং। এটা কি, স্মোকিংটা কি? জেরান। থ্যাংক ইউ। জেরান। আর এটার অবলিকে আমি একটা লিখছি, হি স্টপ টু স্মোক। এই টু স্মোকটা কি? ইনফিনিটিভ। ইনফিনিটিভ, থ্যাংক ইউ। এখন এই দুইটা বাক্যের মধ্যে কোনো পার্থক্য আছে? ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন মিনিং? একটা হচ্ছে স্টপ স্মোকিং, একটা হচ্ছে স্টপ স্মোক। অর্থের কোনো পার্থক্য কি আছে এই দুইটা বাক্যের মধ্যে? না স্যার। আছে আছে, আমি বলছি মন দিয়ে শোন, আচ্ছা। মনে হয় একরকম কিন্তু দুইটা কিন্তু সেম না। প্রথম বাক্যটা হি স্টপ স্মোকিং, এটার অর্থ হচ্ছে সে ধূমপান ছেড়ে দিয়েছে। ওই যে হি গেভ আপ স্মোকিং ছিল না, ওইটা। হুম। সে ধূমপান ছেড়ে দিয়েছে। আর সেকেন্ড যে বাক্যটা দেখছো, ওইটার মানে হচ্ছে সে থামলো টু স্মোক, ধূমপান করতে। মানে কোথাও যাচ্ছে বাইক দিয়ে বা গাড়ি দিয়ে, থামলো টু স্মোক। মানে টু প্লাস ভার্বের মিশ্রণ কিন্তু উদ্দেশ্য বা পারপাস বোঝায়, এটা কি জানি আমরা? জি স্যার। তাহলে দুইটা বাক্য আমাদের সেম মনে হলো, দুইটার মানে সামারি অথবা মিনিং কিন্তু সেম না। এরপর আসো, নোয়িং দ্য অ্যান্সার, হি রেজড হিজ হ্যান্ড। পার্টিসিপল। পার্টিসিপল। থ্যাংক ইউ। পার্টিসিপল হিসেবে এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডভার্ব। আচ্ছা বলো তো, কোন সেন্সে, সেন্সটা দেখে ধরতে পারো কিনা? না স্যার, পারি না। যদি দুইটা সেন্স চিন্তা করা যায়, একটা হচ্ছে উত্তর জানার পর সে তার হাত উত্তোলন করলো, মানে উত্তর দিবে সে। আরেকটা হচ্ছে উত্তর জানার কারণে সে তার হাত উঠালো, তাই না? হুম। তাহলে যদি বলো উত্তর জানার পর, এটা সময়, এটাও অ্যাডভার্ব। আবার যদি বলো উত্তর জানার কারণে, তাহলে এটাও কারণত অ্যাডভার্ব, তাই না? জি স্যার, বুঝছি। ইয়েস। তারপর আসো, দ্য ফলেন লিভস কাভার দ্য গ্রাউন্ড। এই ফলেনটা কি বলতো? Fallen leaves covered. মানে ঝরা পাতাগুলো মাটিকে ঢেকে ফেললো আর কি। জেরাম। ফলেন জেরা আরে কোন দেশে আছে রে ভাই, এনে আইনজি তো না পাইতেছি না। না, পাস্ট পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল কভার্ড আছে। থ্যাংক ইউ পাস্ট থ্যাংক ইউ। পার্টিসিপল। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ফাইন। লাস্ট, হ্যাভিং কমপ্লিটেড দ্য এক্সাম, দ্য স্টুডেন্টস লেফট। স্যার এটা এই যে ওই যে পার্টিসিপল স্যার। কি পার্টিসিপল? পারফেক্ট। পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। এই পুরো বাক্যটা বলো তো দেখি, কে বলতে পারো এই পুরো বাক্যটা হ্যাভিং বাদ দিয়া? After the আফটার student had completed the exam, the students left. আবার বলো, এবার স্ট্যান্ডার্ড হয় না কিন্তু, পুরোটা বলো আবার। Mm, after they had আহ, completed. না না, তোমার প্রথমটাই ঠিক ছিল, তুমি শুধু প্রথমটা এই এখানে দা স্টুডেন্টস না বলে দে বললেই কিন্তু হয়ে যেত, তাই না? ও, আমি এবার উল্টা বলতে নিছিলাম আবার। হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি আগে প্রোনাউন পরে নাউন আনতে পারবা। না না। এখানে আফটার দ্য স্টুডেন্টস হ্যাড কমপ্লিটেড দ্য এক্সাম দে লেফট, তাই না? হুম হুম, বুঝছি। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার টুডেস সেশন। আমরা ছিলাম হচ্ছে, আজকে একটু ভিন্ন কালার ইউজ করি আমরা। আমরা কোথায় গিয়ে শেষ করেছিলাম?
আমরা মূলত আজকে ভার্ব নিয়ে কাজ করব এবং ফাইনালি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কাজ করব, হ্যাঁ, যেটা থেকে একটা প্রশ্ন হয়ে থাকে অলওয়েজ। প্রথমে আমরা ফাইনিট আর নন ফাইনিট এর এখন নর্মাল থিংস গুলো একটু শেষ করে নিই। হ্যাঁ, লিখো ফাইনিট ভার্ব। লিখেছি স্যার। ইয়েস, দেখো, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, যে ভার্ব থেকে টেন্স চেনা যায় তারপর আহ, এবং যে ভার্বের সাবজেক্ট থাকে। প্রথমে কি বলছেন, যে ভার্ব থেকে টেন্স চেনা যায়? হ্যাঁ, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় এবং যে ভার্বের সাবজেক্ট থাকে হুম, তাকে ফাইনাইট ভার্ব। তারপর যে ভার্ব থেকে টেন্স চেনা যায় এবং যে ভার্বের সাবজেক্ট থাকে তাকে ফাইনাইট ভার্ব বলে। স্যার শেষ। ওকে, ফাইন। তো এখন আমরা একটু এক্সাম্পল দিই। একটা এক্সাম্পল দিয়ে রাখো যে হি he wants to get chance at any cost. He wants to get chance at any cost. ওয়ান্স হচ্ছে ফাইনিট ভার্ব আর টু গেট হচ্ছে নন ফাইনিট। Thank you. There are two verbs in this sentence. There are two verbs in this sentence. One is wants and the other is get. So notice here, once দেখে আমরা 100% শিওর হলাম যে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বলো কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু টু গেট সারাদিন দেখলেও বুঝে যাবে না এটা কোন টেন্স, বুঝে যাবে? না। ফার্স্ট। সেকেন্ড কথা হচ্ছে এই ওয়ান্স ভার্বের সাবজেক্ট আছে হি, কিন্তু টু গেটের আগে কি সাবজেক্ট আছে? না। এই টু গেটটা হচ্ছে ওয়ান্স কে হেল্প করেছে অর্থ সম্পূর্ণ করতে, ওয়ান্স কে অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করেছে, অর্থকে সুন্দর করতে টু গেট সাহায্য করেছে। যেমন আমি যদি বলতাম হি ওয়ান্স চান্স এট এনি কস্ট, তাহলে ডাইরেক্ট হয়ে তো সে চান্স চায়। আরে চান্স কি ডাইরেক্ট চায় না? চান্স চান্স কি সরাসরি খাওয়ার জিনিস? এটা চান্স তো মানুষ পায় আগে, তাই না? পেতে চায়। রাইট, রাইট। তো এটা অর্থটা পরিষ্কার করার জন্য ওয়ান্স কে সাহায্য করেছে টু গেট, সেটা হচ্ছে কথা। এখন আমি যদি এমন বলি যে তোমাদের ওই এক্সাম্পলটাই আবার দিব, ওই যে দ্য ম্যান সিটিং বাই দ্য, কি যেন ছিল সিটিং বাই দ্য? মনে নাই। আমার মাইন্ড কিভাবে কাজ করে দেখছো? আচ্ছা, আমি ফিল দিলাম, ফিল্ড ইজ মাই আঙ্কেল। ওকে, সো হিয়ার আর টু ওয়ার্ডস in, সিটিং আর ইজ। yeah, sitting and is. সিটিং হচ্ছে নন ফাইনিট আর ইজ হচ্ছে ফাইনিট। Yeah, great, thank you. যদিও এখানে সিটিং এর আগে দা ম্যান কে দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সিটিং এর সাবজেক্ট না। এই শব্দটা তোমরা একটু দেখো তো, এখানে একটা কাজ হয়েছে। এই কাজটা হচ্ছে তোমার ডিটাচমেন্ট। ডিটাচমেন্ট হয়েছে, বুঝছো কি হয়েছে? ডিট্যাচমেন্ট। মানে ডিটাচমেন্ট মানে হচ্ছে তোমার দা ম্যানের ভার্ব হচ্ছে তোমার ইজ, দা ম্যানের ভার্ব কি? ইজ। তাহলে দূরে সরে গেছে না? হ্যাঁ। মানে হ্যাঁ, সাবজেক্ট ভার্ব তো একসাথে থাকে, অথচ যার সাথে দা মেন আছে তার সাথে দা মেনের সরাসরি কোনো সম্পর্ক নেই, সরাসরি নেই। মানে এটাকে ইংলিশে একটা প্রিপোজিশন আছে এক ধরনের, এটাকে বলা হয় তোমার ডিটাচড প্রিপোজিশন। কি বলা হয়? ডিটাচ প্রিপোজিশন। এই যে দেখো, ডিটাচড প্রিপোজিশন। এটা একটা সুন্দর এক্সাম্পল দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি বললাম যে তামিম মেরিড হার
ডটার অফ। বুঝছি বিষয়টা? হুম। দেখো, আমরা তো জানি মেরির সাথে দুইটা প্রেপোজিশন হয়। কয়টা হয় বলো? দুইটা গিফট মেরিড অফ। টু অথবা অফ। থ্যাংক ইউ। টু অথবা অফ। বিয়ে করা মানে মেরিড টু, এই জন্য মানুষের দেখবা ফেসবুকে স্ট্যাটাস দেয় মেরিড টু তুমুক, মেরিড টু অমুকে, এরকম স্ট্যাটাস দিয়ে থাকেন। আর বিয়ের এর বাস্তবতা বিয়ের দুই ধরনের। একটা হচ্ছে তোমার বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেরা বিয়ে করে, মেয়েরা বিয়ে বসে। বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু এটা তো আর বাংলা ল্যাঙ্গুয়েজ না, ইটস ইংলিশ। তো এখানে উভয়ই বিয়ে করে। সো আমরা সবসময় ফেসবুকে দেখি মেরিড টু, মেয়েরাও স্ট্যাটাস দেয়, আবার ছেলেরাও দেয় মেরিড টু, মানে সবাই বিয়ে করছে। আর বাবা মা কিন্তু আর চাচা মামা এরা তো আর বিয়ে করে না, এরা তো বিয়ে দেয়, তাই না? যদি এরা মানে আমাদের গার্ডিয়ান হয়, তো এরা বিয়ে দেয়। এখন দেখো তামিম হচ্ছে বাবা, সে মেরিট, বিয়ে দিয়েছে, তাহলে মেরি অফ কিন্তু একসাথে হয় না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মেরির সাথে না অফ। দেখো মাঝখানে অবজেক্ট ঢুকেছে হার ডটার, পরে হয়েছে অফ, মানে এই শব্দের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে প্রিপোজিশন, একটু দূরে সরে গেছে। এটাকে ইংলিশে বলা হয় ডিটাচড প্রিপোজিশন। বলো কি বলা হয়? ডিট্যাচড প্রিপোজিশন। ডিটাচড প্রিপোজিশন। ওইখানেও কিন্তু তোমার সাবজেক্ট ভার্বের মধ্যে একটা ডিটাচমেন্ট হয়েছে, তাই না? ডিটাচমেন্ট হয়েছে না? মেনের ভার্ব হচ্ছে ইজ, তো দূরে সরে গেছে না? বাক্যটা হচ্ছে দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, দিস ইজ দ্য সেন্টেন্স। তো এটা একটু দূরে সরে গেছে। আর এখানে ছিল মোটত তোমার এই যে, এখানে ছিল হু ইজ। তাহলে এই সিটিং এর সাবজেক্ট কি দ্য ম্যান না হু? হু। কিন্তু সে কি এখন বর্তমানে আছে বাক্যের মধ্যে? না, এটা রিডিউস করা হয়েছে। রাইট। সো যেহেতু সাবজেক্ট নেই, এই জন্য এটা নন ফাইনিট। এবং বলতো সিটিং দেখে কি সারাদিনে তোমরা চিনতে পারবা যে এটা আসলে মানে কোন টেন্স? না। ইজ দেখে তো বুঝতে পারছো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। জি স্যার। সো দিস ইজ ফাইনিট ভার্ব। তাহলে আমরা নন ফাইনিট ভার্বটাও লিখে ফেলি, যদিও নন ফাইনিট ভার্ব আমরা থরলি শিখে ফেলেছি, কিন্তু আমরা ওই যে নর্মাল কথাবার্তা গুলো বলবো। হ্যাঁ, লিখো নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্ব। বলেন স্যার। Well, যে উল্টা উল্টা হবে না, ডান হাত বাম হাতের মতো। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না এবং যে ভার্বের সাবজেক্ট থাকে না। হ্যাঁ, লিখবা যে ভার্বে সরাসরি সাবজেক্ট থাকে না। কেমন? সরাসরি কোনো সাবজেক্ট থাকে না, নিজেরা নিজেরা তৈরি করবা, মানে সরাসরি বা প্রকাশ্য, এরকম প্রকাশ্য সাবজেক্ট থাকে না। সাবজেক্ট তো এখানে হু ছিল, তাই না? লুকিয়ে ছিল। সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায় আর যে ভার্ব দেখে টেন্স চেনা যায় না। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু আইডেন্টিফাই, আই থিঙ্ক। স্যার। জি স্যার, লিখেছি। এক্সাম্পল দিয়ে রাখি আমরা। ধরো দা বুক, দ্য বুক the book written by the book written by শেক্সপিয়ার। hmm? শেক্সপিয়ার। My God. ওকে, এটা এর বানানটা তো এরিস্টটল। অনেক কঠিন, বুঝছো? এর নামের বানানই অনেক জটিল। এরিস্টটল স্যার। শেক্সপিয়ার। The book তাহলে এখানে সে তো একটা বই লিখছে না, এই জন্য আমি বুকস করে দিই। হ্যাঁ, the books written by Shakespeare are really interesting. The books written by Shakespeare are really interesting. So এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে আর, তাই না? আরেকটা জি আছে স্যার। written। কোনটা ফাইনিট, কোনটা নন ফাইনিট? আর হচ্ছে ফাইনিট। ফাইনিট। আর আর written নন ফাইনিট। নন ফাইনিট। থ্যাংক ইউ। আই হোপ ফাইনিট নন ফাইনিট তোমাদের জন্মের মতো ক্লিয়ার হয়ে গেছে। জি স্যার।
ইয়েস। এখন এখানে একটা ইয়ে দিয়ে রাখি, ব্যতিক্রম এক্সাম্পল। ডু দা ওয়ার্ক। বলো এটা, এখানে কয়টা ভার্ব আছে এই বাক্যে? দুইটা। কোথায়? এখানে দুইটা না একটা? একটা। তা আর্টিকেলের পরে কি ভার্ব বসে না নাউন? নাউন। নাউন ওয়ার্ক তো ওইটা। নাউন। সো এখানে ভার্ব আছে কেবল একটা, টু। এটা কি ফাইনিট না নন ফাইনিট? ফাইনিট। কিভাবে? এটা তো ভার্বের বেস ফর্ম। এখানে সাবজেক্ট আছে? সাবজেক্ট সাইলেন্ট আছে, মানে এখানে তো ইউ মানে উপদেশ দেওয়া হয়েছে না, ইউটা এখানে সাইলেন্ট আছে। হ্যাঁ, এটা কিন্তু উপদেশ না, এটা অর্ডার। হ্যাঁ, আচ্ছা, যেটাই মানে ও ইউটা সাইলেন্ট আছে। সাইলেন্ট না, এটাকে বলবা হিডেন। হিডেন। সাইলেন্ট কিন্তু আরেক জিনিস, জানো তো নাকি? আইডিয়া আছে তো? বইলা দেন। সাইলেন্ট আর হিডেন আইডিয়া আছে না? বলছি দাঁড়াও। এই যে এখানে এটার উচ্চারণ কি হচ্ছে? নো। এই কে কে কি আছে না? হ্যাঁ, কে আছে কিন্তু এটার উচ্চারণ হচ্ছে না, তাই এটা সাইলেন্ট। এটাকে বলা হয় সাইলেন্ট লেটার্স। হ্যাঁ, আর হুম। ওখানে যে ইউ আছে কিন্তু একবারে লুকায় আছে, ওইটা হচ্ছে হিডেন। ক্লিয়ার? জি স্যার। আর সুন্দর সুন্দর দুইটা ওয়ার্ড শিখাচ্ছি, ভালো করে শিখো। লিখে নেও। হচ্ছে ইমপ্লিসিট। হ্যাঁ, আর এটা হচ্ছে এক্সপ্লিসিট। এই ইমপ্লিসিট কে তুমি বলতে পারো হিডেন, লুকায়িত, লুকানো, ইমপ্লিসিট। আর হুম। এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট হচ্ছে তার উল্টা আর কি। ধরো কি বলা যায় এটাকে, ওভার, প্রকাশ্যে, এরকম। অবভিয়াস। হ্যাঁ, স্পষ্ট, ক্লিয়ার, এরকম। সো এটা কোথায় আসে জানো? ওই যে আমরা ডিগ্রি পড়ি না, ডিগ্রির মধ্যে ধরো কম্পারেটিভ ডিগ্রির মধ্যে সবসময় দেন থাকে না? জি স্যার। এখন দেন ছাড়া যখন তুমি কম্পারেটিভ বলবা বা দেখবা, তখন এটাকে বলে ইমপ্লিসিট কম্পারিজন, মানে লুকানো আর কি। যেমন মানে আমি দেন যদি, হিডেন থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আমাকে বলো যে, ধরো আমি ব্যাকগ্রাউন্ডটা বলি তাহলে বুঝতে সহজ হবে। ধরো গতকাল তোমার সাথে আমার দেখা হয়েছে, তো হুম। তুমি আমাকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন, আমি বলছি তো অনেক অসুস্থ। আজকে আবার দেখা হয়েছে, তখন তুমি বলতেছো ইংলিশে যে স্যার হাউ আর ইউ টুডে। এখন তো মানে এই সিচুয়েশনে তুমি তো আমাকে বলবা না হাউ আর ইউ, তুমি বলবা হাউ আর ইউ টুডে, এটা বলবা না? হুম। তখন আমি আমি বলবো আই ফিল বেটার, আই ফিল, বেটার। বা আই ফিল বেটার টুডে, আই ফিল বেটার টুডে। তো এখানে এই আই ফিল বেটার টুডে মানেই আই ফিল বেটার টুডে দেন ইয়েস্টারডে, কিন্তু ওইটুকু কিন্তু কেউ বলে না যে দেন ইয়েস্টারডে বলেন। না। তো ওইটাই হচ্ছে তোমার এই, মানে দেন, দেন ছাড়া যে কম্পারেটিভ করে ফেললা, এটা কি বলা হয় ইমপ্লিসিট কম্পারিজন, বুঝছি? জি স্যার। ওকে। সো এখানে এটা ফাইনিট হওয়ার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে এখানে মনে মনে ইউ সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে। দ্বিতীয়ত কারণ হচ্ছে এটা মনে রাখবা, সকল ইম্পারেটিভ সেন্টেন্স, নোট নোট লিখে নাও, ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কেমন? নোট লিখে নাও, মানে স্টার দিয়ে লিখে নাও আর কি। ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। লিখেছি। ইয়েস। লাইক ওপেন দ্য ডোর, সলভ দ্য প্রবলেম, ডু দ্য ওয়ার্ক, কাম হিয়ার, সকল ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। ওকে ফাইন। সো আমরা এখন ফাইনালি পদার্পণ করতে যাচ্ছি আমাদের ভেরি ক্রুশাল টপিক। দ্য নেম অফ দ্য টপিক ইজ স্যার একটা হিডেন আরেকটা কি লিখছিলেন? হিডেন। অবাক। হিডেন আর একটা, ও আচ্ছা আচ্ছা, ওই যে এক্সপ্লিসিট সমান, জি স্যার। ওইটা আমরা লিখছিলাম ক্লিয়ার, তারপরে ওভার। ওভার্ট, লিখছি। প্রকাশ্য আর কি। আচ্ছা। ওভার্ট, ক্লিয়ার।
completed writing? জি স্যার। Uh, what is the name of the topic? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। agreement. Subject verb agreement. First of all, I wanna make you understand the topic clearly. What is the purpose of learning this topic in English language? The purpose of learning this topic is to use verb correctly in sentences. This topic only deals with singular and plural. This topic only deals with singular and plural, nothing else. ভার্বকে সঠিকভাবে ব্যবহার করার জন্য to use verb correctly in English language there are two main topics. One is right form of verbs, the other is subject verb agreement. ভার্বকে সঠিকভাবে ব্যবহার করার জন্য ইংরেজিতে দুইটা টপিক আছে আমাদের যেটা শিখতে হয়, একটা রাইট ফর্ম অফ ভার্বস আর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন রাইট ফর্ম অফ ভার্বস আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে প্রথমে আমরা পার্থক্যটা দেখি। ধরো আমি বললাম he goes to Dhaka। আরেকটা বললাম, নেক্সট বললাম হচ্ছে তোমার he went to Dhaka। আরেকটা বললাম তোমার he is going to Dhaka। ওকে, এবার আসো, এটা একটা ফ্যাক্ট। এবার আমরা কিসের কিছু নিচে আন্ডারলাইন করি দেখো, গোস, তারপর হচ্ছে ওয়েন, তারপর হচ্ছে গোয়িং। এবার দেখো, প্রথম বাক্যে আমরা গোস এর নিচে আন্ডারলাইন করেছি, সেকেন্ড সেন্টেন্সে আমরা ওয়েন্ট এর নিচে আন্ডারলাইন করেছি, আর লাস্ট সেন্টেন্সে আমরা গোয়িং এর নিচে আন্ডারলাইন করেছি। তো এই জায়গায় আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখো, প্রথম বাক্যটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিটিভ, সেটা দেখা যায়। পরে এটাকে আমরা পাস্ট করার জন্য গোসকে কি বানাই ফেলছি, ওয়েন্ট। আবার পরের বাক্যে চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস করার জন্য আবার গোয়িং করেছি। কি করেছি বলো? গোয়িং। আচ্ছা, এই গোয়িংটা কি ডাইরেক্ট করেছি নাকি ইজ দেখে করেছি? ইজ দেখে। ইজ দেখে আইএনজি, ওয়াজ থাকলেও আইএনজি দিতাম, বিন দেখলেও আইএনজি দিতাম। আবার এখানে কিন্তু আমরা অতীত কালের জন্য, সময়ের জন্য, সময় পরিবর্তন করার জন্য গোসকে ওয়েন্ট বানিয়ে ফেলেছি। এই তিনটা ম্যাটার যেগুলো আমরা দেখলাম এই জায়গায়, এই সবগুলো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। বলো কি? রাইট। মানে তার মানে আমরা কনক্লুশনে বলতে পারি যে সময় সময় পরিবর্তনের জন্য ভার্বের যে পরিবর্তন এবং একটা ভার্ব থেকে আরেকটা ভার্বের যে পরিবর্তন, এটাকে বলে রাইট ফর্ম অফ ভার্বস। কনসেপ্ট কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার আসো, এখানে কি কোনোভাবে সাবজেক্ট কোনো প্রভাব ফেলছে? যেখানে ওয়েন যে হয়ে গেল, এখানে হি এর কোনো অবদান আছে? গোস থেকে যে ওয়েন্ট হয়ে গেল, এখানে হি এর কোনো অবদান আছে? না। না স্যার। আই থাকলো ওয়েন্ট হইতো, উই থাকলো ওয়েন্ট হইতো, তাই না? জি স্যার। এখানে যে গোয়িং হয়ে গেল আইএনজি, এখানে কি সাবজেক্টের কোনো অবদান আছে? নাই। আমি সহজ করে বলি, তোমরা এত সূক্ষ্ম চিন্তা হয়তো করতে পারবা না। এখানে যদি দে থাকতো তাহলে আমি এখানে আর দিতাম, কিন্তু আইএনজি তো ঠিকই হইতো, তাই না? জি স্যার। তার মানে সাবজেক্টের সাথে কোনো রিলেশন নাই। ওইটা ওয়েন্ট হয়েছে সময়ের জন্য, পাস্টে নেওয়ার জন্য, হি এর জন্য না। দে হইলেও ওয়েন্ট হইতো, আই হইলেও ওয়েন্ট হইতো, উই হইলেও ওয়েন্ট হইতো। সিমিলারলি এই জায়গায় গোয়িং হয়েছে, এখানেও সাবজেক্টের কোনো অবদান নাই। এখানে বি ভার্ব আছে, এখানে এম থাকলেও গোয়িং হইতো, ইজ থাকলেও হইতো, আর থাকলেও হইতো, কিন্তু হি এর কোনো অবদান এখানে নেই। তার মানে এটা কি বলা হয় তোমার রাইট ফর্ম অফ ভার্বস, সময় এবং হচ্ছে একটা ভার্ব থেকে অন্য ভার্বের যে পরিবর্তন। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে, এবার চলো দেখি, আই গো দেয়ার। এটাকে আমি যখন হি দিয়ে লিখবো, এখন হি কি গো দিব না গোস?
গোস আচ্ছা, Go. এটা কি টেন্স দেখে হয়েছে নাকি সাবজেক্ট দেখে? সাবজেক্ট দেখে। সাবজেক্ট এটা ছিল এতক্ষণ গো, এখন হয়ে গেছে গোস। এটা কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখে হয়েছে না? হ্যাঁ। এবার আসো, আই হ্যাভ আ পেন। এটাকে আমি বানাবো হি হ্যাজ এ পেন। আ পেন। আচ্ছা, এখানে ছিল হ্যাভ, এখানে হয়ে গেছে হ্যাজ। কিসের জন্য হয়েছে? টেন্সের সময়ের জন্য নাকি সাবজেক্টের জন্য? সাবজেক্টের জন্য। এটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? Yes, sir. জি স্যার। তার মানে এখন তোমরা স্টার দিয়ে লিখে ফেলো, বাক্যের সাবজেক্ট দেখে ভার্বের যে পরিবর্তন হয় তাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। বাক্যের সাবজেক্ট দেখে ভার্বের যে পরিবর্তন হয় তাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। বাক্যের সাবজেক্ট দেখে ভার্বের যে পরিবর্তন করা হয় তাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। জি স্যার। একটা শেষ। এক্সাম্পল দিয়ে রাখবা, এক্সাম্পল দিয়ে লিখবা আই আই রিড। অল্প করে নিজে বুঝার জন্য, শুধু পরবর্তীতে পড়লে যেন বুঝতে পারো। আই রিড থেকে পরে লিখবে হি রিডস। জি স্যার, লিখেছি। ওয়েল, তো এবার আমরা চলে যাচ্ছি রুলের মধ্যে। ফার্স্ট রুল, রুল 1, কেমন? রুল 1টা লিখবা হচ্ছে, লিখো প্রিপোজিশন। Oh, wait. I have committed a great mistake because আমি তো প্রথমে তোমাদেরকে জিনিসগুলো চিনাতে হবে। রুলে চলে গেছি, সরি। সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু আমাদের রুল এখানে অনুযায়ী এটা কেটে দিব। আহ কেটে দেওয়াই ভালো, আচ্ছা। কারণ সিঙ্গুলার আমাদের এখানে পুরা টপিকের কাজই হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল কেন্দ্রিক, কেমন? তো প্রথমে তো যেহেতু সাবজেক্ট আর ভার্বের মধ্যে কাজ, আমরা প্রথমে সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব চিনে নিতে হবে। তো সিঙ্গুলার ভার্বের মধ্যে কি কি আছে বলতো? সাবজেক্টের মধ্যে হি, আই আছে, থ্যাংক ইউ। তারপরে কি আছে? হি, শি, তারপরে ইট, ইট। এরপরে আছে সিঙ্গেল নেম, বলো কি? সিঙ্গেল নেম। সিঙ্গেল নেম। এই এই হলো তোমার সিঙ্গুলার সাবজেক্ট, কেমন? হুম। এবার আসো প্লুরাল সাবজেক্ট। আই এর বিপরীতে কি আসবে বলো? দে, উই, উই, তাই না? আর হি সি ইট, এই তিনটার বিপরীতে আসবে একটা, সেটা কি বলতো? They. এটা কিন্তু লিখেও নিতে পারো যারা দুর্বল আছো বা মনে থাকে না। হি সি ইট, হি এর প্লুরাল ফর্ম কিন্তু দে, সি এর প্লুরাল ফর্মও দে, ইট এর প্লুরাল ফর্মও দে, কেমন? আর হচ্ছে প্লুরাল নেম। ইউ, Oh. দেন প্লুরাল নেম। জি প্লুরাল স্যার, শেষ। নেম, ওকে ফাইন। এবার আসো সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব সমান আমরা প্রথমেই লিখবো, একটা তো আছে তার কোনো সিঙ্গুলার প্লুরাল দরকার নাই, তবে লিখতে হবে সে তো সিঙ্গুলার, তাই না? কারণ সে তো And আই ছাড়া আর কারোর সাথে বসেই না। is, ওয়াজ, was, হ্যাজ, এবং হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস এস অবলিক ইএস। এখন কথা হচ্ছে, তুমি এম বাদ দাও, পরে দেখো সিঙ্গুলার ভার্ব প্রত্যেকটা শেষে কি আছে? Yes. as,
ইয়েস না এস? এস। তাহলে আমরা জানবো সিঙ্গুলার ভার্বের শেষে অবশ্যই এস থাকে। অবশ্যই কি থাকে বলো? এস। এস থাকে। আর এর বিপরীত যেগুলো আছে এগুলোই হচ্ছে প্লুরাল ভার্ব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। প্লুরাল ভার্ব। প্রথমে আসবে কি? আর, তাই না? আর জি স্যার। ওয়ার, ওয়ার, ওয়্যার আসবে হ্যাভ, হ্যাভ, এরপরে আসবে শুধু ভার্ব বা বি জিরো। এস বাই এস হবে না, শুধু বি জিরো। জি স্যার লিখেছি। সিঙ্গুলার এন্ড প্লুরাল ভার্ব আমরা একদম সাবজেক্ট এন্ড ভার্ব টোটালি চিনতে পেরেছি। এখন আমরা রুলে চলে যাব, কেমন? এবার দেব রুল 1। হ্যাঁ, রুল ওয়ানটা লিখবা হচ্ছে প্রেপোজিশন অথবা প্রেপোজিশনাল ফ্রেজ দ্বারা দ্বারা হ্যাঁ, প্রেপোজিশন অথবা প্রেপোজিশনাল ফ্রেজ দ্বারা কোন সাবজেক্ট বোঝায় না। না, প্রেপোজিশন অথবা প্রেপোজিশনাল ফ্রেজ দ্বারা কোন সাবজেক্ট যুক্ত হলে যুক্ত হলে ভার্ব প্রেপোজিশনের আগের অংশকে অনুসরণ করবে। ভার্ব প্রেপোজিশনের আগের অংশকে অনুসরণ করবে। জি স্যার লিখেছি। ইয়া, আমি এক্সাম্পল লিখে ফেলতেছি, লিখো দ্য স্টুডেন্টস অফ আওয়ার কলেজ ইজ অবলিক আর ব্রিলিয়েন্ট। দ্য স্টুডেন্টস আর অফ আওয়ার, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। জি স্যার। এই রুলটাকে তোমরা একটু এক্সপ্লেন করো তো, মানে এই রুলটা কি? মানে কি এক্সাম্পলের মাধ্যমে এক্সপ্লেন করব? না 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 না, এই বাক্যের মধ্যে, এক্সাম্পলের মধ্যে কয়টা সাবজেক্ট আছে বলো তো? একটা দ্য স্টুডেন্টস, আর অফ আওয়ার কলেজ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। অফ হচ্ছে প্রিপোজিশন আর আওয়ার কলেজ হচ্ছে প্রিপোজিশনের সাথে যুক্ত অতিরিক্ত অংশ মানে প্রিপোজিশনাল ফ্রেজ। না না না, কি বলে? আওয়ার কলেজ হচ্ছে নাউন ফ্রেজ। আওয়ার কলেজ কি? নাউন ফ্রেজ। ও অফ সহ যদি বলো তাহলে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে? কারণ নাউনের স্যার পরে কিছু আমাদের নাউনকে যে মডিফাই করেছে না। আগের অংশকে কি বলছিলেন? হ্যাঁ হ্যাঁ, বলো ভাইয়া। স্যার এই যে বলছিলেন না যে কোনো সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্রিপোজিশনের আগের অংশকে। ও, ভার্ব সবসময় প্রিপোজিশনের আগের অংশকে অনুসরণ করে। স্যার অ্যাডমিশনের কোচিং এ যে শিখেছে যে মানে প্রিপোজিশন প্লাস অন্যান্য শব্দ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এটা কখনো সাবজেক্ট হতে পারে না। না না না, এরকম কিছু না। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা প্রেস শুরু করবো, তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন বাসা বাসা তো তোমার হয়তো মনে নেই। ওকে, চলো। আমি আমি এখন এখানে এক্সপ্লেন করি, তাহলে বুঝতে পারবা। বিষয়টা হচ্ছে বাক্যের সাবজেক্ট দ্য স্টুডেন্টস, অফ আওয়ার কলেজ হচ্ছে এক্সট্রা একটা ইনফরমেশন দিয়েছে কোথাকার স্টুডেন্ট। বাক্যটা এই অফ আওয়ার কলেজ বাদ দিলেও তো হয়, দ্য স্টুডেন্টস আর ব্রিলিয়েন্ট, তাই না? জি স্যার। তো অফ আওয়ার কলেজ দিয়ে একটু অতিরিক্ত তথ্য দিয়েছে। এখন বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে? আমাদের কলেজের ছাত্রছাত্রীরা মেধাবী। তাহলে কোনোভাবে কি আমাদের, এখন সাবজেক্ট কিন্তু পুরাটা আমাদের কলেজের ছাত্রছাত্রীরা, আমাদের কলেজের ছাত্রছাত্রীরা মেধাবী, যেহেতু এটুকু বলে ফেলছে আমাদের কলেজের ছাত্রছাত্রীরা, তাহলে পুরোটাই সাবজেক্ট। কারণ যেখানে যতটুকু পারপাস, ওইটুকু না বললে কিন্তু পারপাস ফিল আপ হয় না। যেমন আমাদের কলেজের ছাত্রছাত্রীরা মেধাবী, এই কথাটা কেউ যদি প্রকাশ করতে চায় কারো কাছে, সেখানে আমাদের কলেজের বাদ দিলে কি সে প্রকাশ করতে পারবে? শুধু শুধু যদি বলে ছাত্রছাত্রীরা মেধাবী, তাহলে কি কেউ বুঝবে যে কোথাকার ছাত্রছাত্রীরা? এটা বুঝবে?
না স্যার। তাহলে এই পুরাটাই সাবজেক্ট আমাদের কলেজের ছাত্রছাত্রীরা, এখন কথা হচ্ছে এই সাবজেক্টের ভিতরে বাংলায় কিন্তু বুঝাচ্ছি, সাবজেক্টের ভিতরে তোমার এই দা স্টুডেন্টস কে মনে রাখবা, এই যে দা স্টুডেন্টস, এই স্টুডেন্টসটা হচ্ছে তোমার, এটাকে বলা হয়ে থাকে হেড ওয়ার্ড। বলো কি বলা হয়ে থাকে? থার্ড ওয়ার্ড। হেড ওয়ার্ড। হেড, মাথা মাথা, মানে সেন্টার, হেড ওয়ার্ড। তাহলে ভারত তো হেড ওয়ার্ড কে অনুসরণ করবে, ভারত তো এক্সট্রা জিনিসকে অনুসরণ করবে না, কারণ কলেজ মেধাবী তো হয় না, ছাত্রছাত্রীরা মেধাবী। বুঝছি বিষয়টা? জি স্যার। তাহলে আমাদের যদি তোমার প্রেপোজিশন অথবা প্রেপোজিশনাল ফ্রেজ দ্বারা দুইটা সাবজেক্ট, আমরা এইভাবে স্টুডেন্টদের সহজের জন্য পড়িয়ে থাকি যে, মানে আমরা আগে এইভাবে পড়াতাম যে আওয়ার কলেজ একটা সাবজেক্ট, দা স্টুডেন্টস একটা সাবজেক্ট। এখন তুমি সবসময় প্রেপোজিশনে আগেরটাকে অনুসরণ করবা, পরেরটার কোনো দাম নাই, এইভাবে পড়াতাম। আসলে এটা কিন্তু আওয়ার কলেজ কিন্তু সাবজেক্ট না, এটা তো পুরোটা মিলেই সাবজেক্ট। তো প্রিপোজিশনে আগে যেটা থাকে সেটা হচ্ছে হেডওয়ার্ড, আর ভার্ব সবসময় হেডওয়ার্ড কি অনুসরণ করবে। ক্লিয়ার? জি স্যার। আরেকটা এক্সাম্পল দিয়ে চলো। ফাদার টুগেদার উইথ হিজ সন্স হ্যাভ or has left the village. Father, together with his sons, have or has left the village. হ্যাজ। হ্যাজ হবে স্যার। থ্যাংক ইউ। হবে না কেন? কারণ এখানে সাবজেক্ট তো ফাদার, তাই না? জি স্যার। আর টুগেদার উইথ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা দ্বারা হিজ সন্স কে যুক্ত করেছে। সো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে ফাদার। এদিকে কি হচ্ছে না হচ্ছে এগুলো দিকে আমরা বুড়ো তাকাবো না, আমরা শুধু দেখবো আগেরটা, ফাদার। ফাদার সিঙ্গুলার, আমাদের ভার্ব লাগবে সিঙ্গুলার হ্যাজ। জি স্যার। Is the rule clear? ইয়েস স্যার। If the rule is clear, we should move on the next rule. Rule 2. জি স্যার। Rule 2 আমরা লিখবো হচ্ছে either or. নাইদার নর। Yes. Nor. নট অনলি বাট অলসো। হ্যাঁ, এই তিনটা। হ্যাঁ, আহ, আমরা শুধু তোমার তিনটা জিনিস মনে রাখবো, অর, নর, বাট। অর, এখানে এই আইদার মানে তোর আছে, নেদার মানে নর আছে, আর বাট, অলসো মানে নট অনলি বাট অলসো বাট আছে। তাহলে তিনটা জিনিস, অর, নর, বাট। দেখো, ইত্যাদি দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে, স্যার এটাকে উল্টে লিখবো? হ্যাঁ, এটা আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো ইত্যাদি দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে, দুইটি সাবজেক্ট। হ্যাঁ, ইত্যাদি দ্বারা দুইটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব তার লিখবা, ভার্ব তার কাছের সাবজেক্টকে অনুসরণ করবে। বার্তা কাছের। ইয়েস, ভার্ব তার কাছের সাবজেক্টকে অনুসরণ করবে। জি স্যার, লিখেছি। আইদার তামিম or his brothers is are responsible for the murder.
Either Tamim or his brothers is oblique are responsible for the murder. আর হবে আর Thank you. কারণ হচ্ছে এখানে কাছে এই ভার্বের কাছের সাবজেক্ট কোনটা? হিজ ব্রাদার্স যা His Plural. brothers. এটাকে এখনো তোমাদের কোচিং এ এরকম পড়াতে পারে কিনা শিওর না, আমি জানি না। আমরা এইভাবে অনেক আগে পড়াতাম যে ভার্ব পরের সাবজেক্ট অনুযায়ী হয়, পরের সাবজেক্ট অনুযায়ী বললে পরে একটু পেজ থেকে যান, কাছের সাবজেক্ট লিখবা। যেমন যদি বলি ইজ, হ্যাজ or have. Fahim or his friends friends committed the crime. Has or have Fahim or his friends committed the crime? হ্যাজ না হ্যাজ হবে কারণ Have. এই যে কাছের ফাহিমের কাছের এই ভার্বের কাছের সাবজেক্ট কি হিজ ফ্রেন্ডস না ফাহিম? ফাহিম এখন যদি ওইভাবে পড়াইতাম আগের মতো যে পরের সাবজেক্ট অনুসরণ করে, তাহলে তোমরা কোনটাকে অনুসরণ করতা? হিজ হিজ ফ্রেন্ড ফ্রেন্ড তাহলে তো বাস না, পুরো বাক্য। এই জন্য এটা তো প্রশ্নবোধক বাক্য। হ্যাঁ, ওকে ফাইন। এবার আমরা চলে যাব রুল 3। রুল 3 রুল 3 তে আমরা ওই যে একটা টেকনিক্যাল রুল শিখাইছিলাম না, এটা একটা মেইন নাম দিয়ে শিখাইছি, মনে আছে? তন্নি তন্নি অফ প্লাস প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। এটা হচ্ছে তোমার 7 in 1। ওকে, তন্নি অফ প্লাস, দেখো তন্নি অফ এর পরে নাউনটা কি হয় প্লুরাল আর ভার্বটা কি হয়? সিঙ্গুলার সিঙ্গুলার। এখন উই শুড নো ফার্স্ট আসলে তন্নি জিনিসটা কি, এটা আমাদের প্রথমে জানতে হবে। তোমরা লিখে নাও, আমি লিখে দিচ্ছি। তন্নির টি মানে হচ্ছে তোমার দ্য নাম্বার অফ থ্যাংক ইউ, দ্য নাম্বার অফ। এরপরে ও মানে হচ্ছে ওয়ান অফ। এরপরে এন মানে হচ্ছে নেইদার অফ। এরপরে আরেকটা হচ্ছে নান অফ। দেন আরেকটা হচ্ছে ইচ অফ। তারপর হচ্ছে আইদার অফ। দেন এভরি ওয়ান অফ। ওকে, এভরি ওয়ান অফ। জি স্যার লিখেছি তো এই 7টার পরে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা কি হবে বলো? সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে আমরা প্রথম থেকে যে একটা এক্সাম্পল দিই। The number of boys was, oh sorry, boys oblique boy was oblique were present in the party. So here are two questions you need to answer. One is boy or boys, the other is was or were. দ্য নাম্বার অফ বয়েজ ওয়াজ প্রেজেন্ট ইন দ্য পার্টি Thank you.
ভার্ব তো সিঙ্গুলার হবে, তাই না? জি স্যার। তাহলে এই দা নাম্বার অফ এর পরে দেখো, তন্নি অফ এর পরে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার। তাহলে আমরা হচ্ছে এখানে অ্যান্সার করবো বয়েজ, আর এখানে হচ্ছে ওয়াজ। নেক্সট এটা ছিল ওয়ান অফটা একটু ভালো করে দেখি। ওয়ান অফ মাই ফ্রেন্ড or friends. One of my friend or friends is oblique are doctor. One of my friends is is a doctor. এদিক দিয়ে হবে ফ্রেন্ডস আর এদিক দিয়ে হবে ইজ, তাই না? জি স্যার। এবার তোমরা ইংলিশ করো, আমি লিখি যে আমার এক বন্ধু অস্ট্রেলিয়া যাচ্ছে, ইংলিশ করো। One of my friends One of my friends পরে lives in Australia. is going to Australia না, Oh, যাবে। যাচ্ছে। যাচ্ছে। যাবে যাচ্ছে দুইটাই বলতে পারো, যদি কালকে যায় তাহলে বলতে পারো গোয়িং টু, বুঝছো? মানে নিকট ভবিষ্যৎ হলে আগামীকালকে গেলে তুমি উইল গো না বইলা ইজ গোয়িং টু বলতে পারবা, কেমন? আচ্ছা। ওকে, আরেকটা দিই এখান থেকে, নেইদার অফ দা এগ or eggs is oblique are fresh. Neither of the eggs is fresh. Thank you. মানে কি, এটার মিনিং কি বলো তো? কোন ডিমই পরিষ্কার না, তাজা না, এরকম। ভালো না আর কি, হ্যাঁ, হুম। নষ্ট আর কি। তবে এখানে কয়টা থেকে এই নেইদার অফ দা এগস ইজ ফ্রেশ, এখানে কয়টা ডিম বোঝাচ্ছে বলতো? অনেকগুলা ডিম। দুইটা। অনেকগুলা ডিমের মধ্যে একটিও ভালো না। দুইটা, হ্যাঁ, দুইটা, কিন্তু দুইটা দুইটা থেকে কিভাবে একটাও স্যার? ভালো না। আমরা মনে রাখবো ইংলিশে বোথ, আইদার, নেইদার, এই তিনটেই হচ্ছে তোমার দুই দুই নিয়ে কাজ করে, সংখ্যা দুই, কেমন? বোথ মানে দুইটা উভয়, আচ্ছা। আইদার মানে দুইটা থেকে একটা। আইদার মানে কি বলছি বলো? দুইটা থেকে একটা। আর নেইদার মানে দুইটা থেকে একটাও না, কেমন? আমি যদি বলতাম আইদার অফ দা এক্স ইজ ফ্রেশ, তখন হয়তো দুইটা থেকে একটা ডিম দিই। রাইট। আর নেইদার মানে দুইটা থেকে একটাও ভালো না। সো আমরা শিখলাম যে হচ্ছে আমরা অবশ্যই তন্নি অফ এর পর নাউনটা দিব প্লুরাল, ভার্বটা কি দিব বলো? সিঙ্গুলার। ফাইন, এরপরে আসো, এখন একটা ভেরি স্পেশাল রুল লিখবা। রুল কত আসতেছে এটা বলো তো? 4 লিখো, লিখো কোন প্রেস, কোন কোন প্রেস, অবলিক দিয়ে লিখবা কোন ক্লজ, ক্লজ, কোন প্রেস কোন ক্লজ, এরপর অবলিক দিয়ে লিখবা আনকাউন্টেবল নাউন। তারপর কোন প্রেস কোন ক্লজ, তারপর হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। এরপর লিখবে হচ্ছে উম, অর্থ, অর্থ মানে টাকা পয়সা আর কি, হ্যাঁ, অর্থ। মানে অবলিক দিয়ে লিখবো অর্থ। হ্যাঁ, অবলিক অর্থ। তারপর অবলিক দিয়ে লিখবা সময়। হ্যাঁ, এরপর অবলিক দিয়ে লিখবা দূরত্ব, মানে ডিস্টেন্স, দূরত্ব। তাহলে অর্থ, সময়, দূরত্ব। এরপরে অবলিক দিয়ে লিখবা যে কোনো বাড়ি, যে কোনো বাড়ি, বাড়ি। তারপর অবলিক দিয়ে লিখবা যে কোনো ওয়ান। এরপরে অবলিক দিয়ে লিখবা যে কোনো থিং। যে কোনো থিম স্যার। হ্যাঁ, তাহলে কয়টা কয়টা হলো দেখো তো? যে কোনো প্রেস, যে কোনো ক্লজ, তারপরে কি জানো?
আনকাউন্টেবল Countable নাউন noun, অর্থ এরপরে কি আসছিল? অর্থ সময় দূরত্ব অর্থ, সময়, দূরত্ব। ফাইন। এরপরে লিখে রাখো ওই যে একটু আগে যেটা পড়ছি এটাকেও এখানে ঢুকাও। তন্নি, এটা তো ক্যাপিটালে হবে। হ্যাঁ, তন্নি। মানে এটার মধ্যেই তো নিরে ঢোকাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে তো হ্যাঁ এটার মধ্যেই লিখে গেছে। দেখো, ইত্যাদির পরে সর্বদা, ইত্যাদির পরে সর্বদা সিঙ্গুলার বার ব্যবহৃত হয়। স্যার মানে এগুলা সাবজেক্ট হিসেবে থাকলে না? ইয়েস, এদের পর সর্বদা সিঙ্গুলার ভার ব্যবহৃত হয়। জি স্যার লিখেছি। রাইট। সো আমরা প্রথমে কি যেন বলছিলাম, প্রথমটা যে কোনো প্রেস, তাই না? Yes, যে কোনো ফ্রেজ, এক্সাম্পল দিই আমরা সবাই। টেলিং লাইস is oblique are a great sin. সাইন 3 Sin, হ্যাঁ। টেলিং লাইস ইজ আ গ্রেট সিন ইজ হবে। থ্যাংক ইউ। আসলে দেখো বাক্যের মধ্যে কিন্তু এর আগে লাইস আছে, তাই না? হুম এটা লাইয়ের প্লুরাল, কিন্তু শুধু লাই কি সাবজেক্ট এখানে না, টেলিং লাইস। টেলিং লাইস কারণ মিথ্যা তো পাপ না, মিথ্যা বললে তো পাপ হয়, তাই না? বলাটা পাপ, শুধু মিথ্যা পাপ বলা যাবে না। আবার শুধু টেলিং ও পাপ পাপ বলা যাবে না, টেলিং লাই পুরোটা সাবজেক্ট, মিথ্যা বলা পাপ। সো এই যে এই জায়গায় আমরা টেলিং লাইস বললাম, এই সাবজেক্টটা কি, এটা প্রেজ না? একের স্যার বেশি শব্দ হলেই তো প্রেস হয়ে যায়, হয় প্রেস হয়ে যায় না ক্লস হয়ে যায়। সেটা আমরা আমরা নেক্সট ক্লাসে তো প্রেস শুরু করব। নেক্সট ক্লাসে অবশ্য মনে হয় না, এরপরে ক্লাসে, কারণ নেক্সট ক্লাসে আমরা এইটাই শেষ করতে হবে, এটার উপরে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। ওকে, এরপরে আরেকটা দাও। দ্যাট বাংলাদেশ ইজ সারাউন্ডেড। আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল বসে বসে মানে এই যে ভাবতেছি, তৈরি করতেছি, দিচ্ছি। অথেন্টিক, দেন বাংলাদেশ ইজ সারাউন্ডেড বাই। আচ্ছা, বাংলাদেশ কয়টা দেশ দ্বারা সারাউন্ডেড? তিনটা না? জি স্যার। জি 3 countries. ভারত, মায়ানমার, মায়ানমার, ইন্ডিয়া, আর কি? পাকিস্তান। আমাদের পাকিস্তান। পাশে হ্যাঁ, কি পাকিস্তান? জি না, পাকিস্তান তো দূরে। তারা তো দুইটা দেশ দ্বারা। স্যার দুইটা দেশ হবে। 2 countries. Is oblique are known to us. আচ্ছা, এখন বাস্তব থেকে এক্সাম্পল দিই। বাস্তব থেকে এখানে আমি বাস্তবের সাথে মিলিয়ে দিই। নট known to all of। এখন গিয়া মানে আমরা নিজেরাই কিন্তু বলতে পারতেছিলাম না, ঠিক না? তাহলে জি, সবাই তো স্যার। জানে না। এই জন্য বাংলাদেশ ইজ সারাউন্ডেড বাই 2 countries, is oblique are not known to all of us, এটা সবাই জানে না বিষয়টা। ইজ নট নোন টু অল অফ আস। সাবজেক্ট কোনটুকু বলো তো? The Bangladesh is surrounded by 2 countries. এই পুরাটা, থ্যাংক ইউ। দ্যাট বাংলাদেশ ইজ Clause. সারাউন্ডেড বাই 2 countries, এই পুরাটাই সাবজেক্ট। বাংলাদেশ যে দুইটা দেশ দ্বারা বেষ্টিত, এটা সবাই জানে না। তো কি সবাই জানে না? বাংলাদেশ যে দুইটা দেশ দ্বারা বেষ্টিত। সো দেখো আমাদের এখানে আমরা যদি এখানে কান্ট্রিজ কে দেখে ভার দিতাম, তাহলে কিন্তু তোমার আর দিয়ে ফেলতাম, তাই না? জি জি স্যার। কিন্তু সেটা তো দেওয়া যাবে না। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তারপরে আসো। আমরা প্রেস দিয়ে দিলাম, ক্লজ দিয়ে দিলাম। এখন আনকাউন্টেবল দিয়ে দেওয়ার দরকার নাই, এটা মুখে বললেই তোমরা এটা অটোমেটিক্যালি পারো। যেমন ওয়াটারের সাথে ইজ হয় না, আর হয়। ইজ হয়। তারপরে আমরা কি বলি, রাইস আর আওয়ার স্টেপল ফুড না রাইস ইজ আওয়ার স্টেপল ফুড? ইজ ইজ। তারপরে এয়ার ইজ ইম্পর্টেন্ট এলিমেন্ট, সুগার
Oil. is used to make tea, is সব মানে আনকাউন্টেবল মানে is এক কথায় শেষ। তারপরে পরেরটা কি ছিল? তারপরে অর্থ। হ্যাঁ, এটা লিখি আমরা $20 ডলার have been or has been spent in this project. $20 has been spent in this project. Have been নাকি has been? Has been. has তাই না? জি স্যার। কারণ এটা টাকা পয়সা বুঝিয়েছে, অর্থ ডলার্স, যদিও এখানে ডলার্স প্লুরাল, কিন্তু ভার্বটা দিতে হবে সিঙ্গুলার, কারণ টাকা পয়সা বুঝিয়েছে। বুঝতে পেরেছি? জি স্যার। এরপর আসো সময় 10 hours is oblique are not enough to complete Ji sir. the task. 10 hours is or are not enough to complete the task. 10 hours is not enough to complete the task. Thank you. কারো সময় বুঝিয়েছে। Last 30 miles 30 miles was or were not a short distance Once over. for me to walk alone, একাকী হেঁটে যাওয়ার জন্য 30 মাইল আমার জন্য অল্প দূরত্ব ছিল না। Was থ্যাংক ইউ। হবে। was এরপরে লাস্ট কি ছিল জানো? ওইটা তো দরকার না, এটা তো শেষ না। তন্বী তো আগেই শেষ না? Sir, যে কোনো হ্যাঁ, যে কোনো বডি আর হচ্ছে থিং যে কোনো ওয়ান body, right? Nobody believed or বিলিভস। yes, thank you. Believes a liar, তাই না? জি স্যার। তাহলে বডি আছে, এবার কি হবে বলো? সিঙ্গুলার না? জি স্যার। জি স্যার। বিলিভ বিলিভ না বিলিভস? বিলিভস। রাইট, থ্যাংক ইউ। এরপর আসো নাথিং, বাস্তব থেকে এক্সাম্পল হবে। হ্যাঁ, নাথিং ইজ স্যার is oblique are certain in this world. নাথিং ইজ সার্টেন ইন দিস ওয়ার্ল্ড। কোনো কিছুই সুনির্দিষ্ট থিং আছে, নয়। তাই না? জি স্যার। লাস্ট হচ্ছে one. Every one love or loves his country Everyone loves his country. except the corrupted and selfish people. আমার মনে হলো এটুকু লিখে দিই, তাই না? কারণ এভরিওয়ান লাভস হিজ কান্ট্রি বললে হচ্ছে না তো, সবাই কি দেশকে ভালোবাসে নাকি আজ? না। Except the corrupted and selfish people. Everyone loves his country except the corrupted and selfish people. Yeah, thank you. So যে কোনো সেটা everyone,
সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, তাই না? এভরিবডি, সামবডি, এনিবডি, নোবডি, এভরিথিং, নাথিং, সামথিং, সব। এরপরে ভার্ব সিঙ্গুলার। আমরা নেক্সট রুলে চলে যাই। তোমার কি বলে এটাকে? 5. 5. হ্যাঁ, এটা হচ্ছে লিখবা। আচ্ছা, এটাকে এক্সাম্পল দিয়ে পরে রুলস লেখার প্রয়োজন মনে করে লিখবা। দ্য চেয়ারম্যান and the secretary is oblique are present in the meeting. Are present in the meeting. Thank you. কারণ এখানে ব্যক্তি কি একজন না দুইজন? 2 জন, chairman and the secretary. The shit. Headmaster and the headmaster and chairman was oblique were coming. এটা কি হবে? Were coming. ওয়ার কামিং। was হবে না? Was, sir. উপরে তো ব্যক্তি দুইজন ছিল, এখানে ব্যক্তি একজন না দ্বিতীয়টায়? মানে যিনি হেডমাস্টার উনি কি চেয়ারম্যান? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। উপরে দেখো দুইটা দা ছিল না? ও জি স্যার, বুঝতে পারছি নিচে কিন্তু বুঝছি, একটা স্যার। দা ছিল। স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এটা তো রুলস লেখার মতো কিছু নাই আসলে। মানে এটা তো ওই যে মানে এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 1 নাম্বার, মানে একবারে কি বলে বেসিক, যে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, তাই না? জি স্যার। উপরেরটার মধ্যে সাবজেক্ট প্লুরাল ছিল দুইজন, এজন্য হয়েছে প্লুরাল। নিচেরটার মধ্যে সাবজেক্ট সিঙ্গুলার একজন, এজন্য সিঙ্গুলার। বুঝতে পেরেছি কথা? জি স্যার। ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। ওকে, আর একটু সহজ করে বলি, যে এই যে দা আছে না, দাকে মনে করবা ফুলের মালা বা ফুলের তোড়া বা চেয়ার। এখন তোমাদের বাসায় যখন চেয়ারম্যান আর সেক্রেটারি দুইজন আসছে, তো দুইটা চেয়ার দিবা না? জি স্যার। জি স্যার। চেয়ারম্যানকে একটা দিছো, সেক্রেটারিকে আরেকটা দিছো, তার মানে দুইজন। আর নিচে শুধু একটা চেয়ার দিছো, তার মানে ব্যক্তি কয়জন? একজন। যে বেটা হেডমাস্টার ওই বেটাই চেয়ারম্যান, বুঝছি? জি স্যার। ওয়েল, এবার নেক্সট রুল কত আসবে? 7 নাকি 6 না 5? 5. হুম, 5 5। এখানে আমাদের অলরেডি তোমার 13, 15, 16টা রুল হয়ে গেছে। আমরা তো রুল সব সংক্ষিপ্ত করেছি, একটার ভিতরে অনেকগুলো রুল পাইছি না? হ্যাঁ, নেক্সট রুলটা লিখে হচ্ছে, সুন্দর করে লিখবা। লিখবা অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। জি স্যার, লিখেছি। অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। ওকে, ফাইন। সো এরপর লিখবো হচ্ছে তবে। তবে তবে দা প্লাস অ্যাডজেক্টিভ। the plus adjective অ্যাডজেক্টিভ পরে লিখবা সমান, প্লুরাল কমন নাউন। noun. দা প্লাস অ্যাডজেক্টিভ সমান লিখবা প্লুরাল কমন নাউন হয়ে যায়। লিখেছি। অ্যাডজেক্টিভ সমান প্লুরাল কমন নাউন হয়ে যায়, যা বাক্যের সাবজেক্ট হতে পারে। যা বাক্যের সাবজেক্ট হতে পারে। লিখছি, স্যার। হ্যাঁ, পরে লিখো। যেহেতু প্লুরাল কমন নাউন, সুতরাং এদের পর সর্বদা প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। যেহেতু প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন, সুতরাং বা সেহেতু এদের পর সর্বদা প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। সর্বদা প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। আর ওটা সামারি এভাবে লিখে নিবা, দা সামারিটা লিখবে এভাবে, দা প্লাস
অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল ভার্ব। আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছি, দ্য রিচ আর হ্যাঁ, থ্যাংক ইউ। the rich are not always happy. হ্যাঁ, মূলত সাবজেক্টটা তো রিচ, তো রিচ তো একটা অ্যাডজেক্টিভ। এখন রিচের আগে যখন তা দেওয়া হয়েছে, এই দুইটা মিলে হয়ে গেছে এখন প্লুরাল কমন নাউন। কি হয়ে গেছে বলো? Plural তো যদি প্লুরাল কমন নাউন হয়, বাড়তি আর সিঙ্গুলার হবে? একটু noun. রিপিট করেন, আমার লেট চলে গেছিল। ওকে ওকে, রিপিটটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হতে পারে না। এই যে শুধু রিচ তো বাক্যের সাবজেক্ট হতে পারবে না। এর আগে যখন দা দেওয়া হয় তখন এই দুইটা মিলিয়ে প্লুরাল, এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ সমান প্লুরাল কমন নাউন হয়ে যায়। নাউন তো বাক্যের সাবজেক্ট হতেই পারে। এখন কথা হচ্ছে নাউনটা কেমন নাউন? প্লুরাল নাউন, প্লুরাল কমন নাউন। যেহেতু প্লুরাল কমন নাউন, এর জন্য এরপরে ভার্বটাও প্লুরাল হয়, দা প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল ভার্ব। যেমন রিচ হচ্ছে ধনী, এটা একটা অ্যাডজেক্টিভ, আর এর আগে দা দেওয়ার পরে হয়ে গেছে প্লুরাল কমন নাউন, যার কারণে আমরা ভার্ব হবে কি আর। ঠিক স্যার, বুঝছি। তারপরে the poor is oblique are born to suffer. The poor are born to suffer. হ্যাঁ, থ্যাংক ইউ। The poor are born to suffer. এখন কিছু সাবজেক্ট আছে না, যেগুলো শেষে তোমার, আচ্ছা এখন তোমরা একটু স্টার দিয়ে একটা জিনিস লিখে নাও। এটা যদিও আগেই লেখা উচিত ছিল, সবসময় তো সবকিছু মাথায় থাকে না। স্টার দিয়ে লিখে নাও, লিখো দুইটা জিনিস লিখবে। এটা হচ্ছে নাউন প্লাস Noun, এস অবলিক ইস সমান লিখবো হচ্ছে প্লুরাল। plural. হ্যাঁ, সমান আবার তারপর পাশে সমান দিয়ে এক্সাম্পল দিয়ে রাখবা। বয়েজ, girls, বয়েজ, তারপর হচ্ছে তোমার গার্লস, এরপর হচ্ছে স্টুডেন্টস। হ্যাঁ, আর সিমিলারলি নিচে লিখবো হচ্ছে আর প্লাস এস অবলিক ইএস সমান লিখবো হচ্ছে সিঙ্গুলার। ওটা কিন্তু হ্যাঁ, যেমন goes, eats, runs, wants, হ্যাঁ was। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের সেন্সে খুব ভালোভাবে পরিষ্কারভাবে থাকতে হবে যে নাউনের সাথে যখন এস বাই এস যুক্ত হয়, নাউনটা প্লুরাল হয়ে যায়। বলো কি হয়ে যায়? plural. একই এস বাই এস যখন ভার্বের সাথে যুক্ত হয়, ভার্ব অবশ্যই সিঙ্গুলার হয়ে যায়। বলো কি হয়ে যায়? Singular. সিঙ্গুলার হয়ে যায়, রাইট। এখন কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন তোমার কিছু সাবজেক্ট আছে না, আমি বলছি যেমন পলিটিক্স, তারপর হচ্ছে তোমার ইকোনমিক্স, তারপরে ম্যাথমেটিক্স, এগুলা শেষে কি আছে? এস আছে না? জি স্যার। কিন্তু এগুলা কি প্লুরাল না সিঙ্গুলার? Singular. Singular. অবশ্যই সিঙ্গুলার। Yes, sir. Singular. মানে যদি তোমার সাবজেক্টের নামে শেষে এস থাকে, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, যদি বলে পলিটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তো ইন দিস রিগার্ড আমাদের মাথায় রাখতে হবে এগুলা কিন্তু এস থাকা সত্ত্বেও কি বলো? Singular. সিঙ্গুলার। Singular. আমরা জানি নাউনের সাথে এস দিলে নাউন প্লুরাল হয়ে যায়, কিন্তু এই কয়েকটা এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার, কারণ এগুলো একটা সাবজেক্ট বোঝায়। ম্যাথমেটিক্স বলতে কি হাজার হাজার সাবজেক্ট বোঝায় না, একটা একটি। একটি সাবজেক্ট বোঝায়, রাইট।
এখন আমি একটু ক্রিটিক্যাল জিনিস পড়িয়ে ক্লাস শেষ করে দেবো আজকের মতো। বলো, এই বাক্যটা কি বুঝো? এই বাক্যটা কি শুনছো? জি স্যার। চকচক করলেই শোনা হয় না। হ্যাঁ, চকচক করলেই চকচক শোনা। করলেই শোনা হয় না। রাইট। এটা একটা প্রবাদ বাক্য। এটা তোমরা অনেক শুনেছো, বলেছো। এইটা প্রবাদ বাক্য তো অনেক আছে, কিন্তু এর মধ্যে এই প্রবাদ বাক্যটাই বেশি ব্যবহৃত হয়, তাই না? জি স্যার। পার্সোনাল লাইফে আমরা এইটা আর ওই যে নাচতে না জানলে উঠান বাঁকা, 2-3টা চোরের মন পুলিশ পুলিশ, ধরো সর্বোচ্চ 10টা প্রবাদ আমরা ইউজ করি, আর সবচেয়ে বেশি ইউজ হয় এইটা, তাই না? জি স্যার। তাহলে এখন এটার এক্সপ্লেনেশনটা বলো। এটা আসলে আমি যদি এখন প্রশ্ন করি, এই অল কি বলো তো? অল প্লুরাল সাবজেক্ট। ফাইন। তাহলে এখানে গ্লিটার্সটা কেমনে হলো, কি হলো বলো তো দেখি। স্যার বুঝি না, আবার বলেন। মানে জাস্ট বলো অল কি, দ্যাট কি, আর গ্লিটার্স কি। মানে তিনটা মিলায়া সাবজেক্ট, তিনটা ওয়ার্ড মিলায়া সাবজেক্ট হচ্ছে। ফ্রেশ। না, ফ্রেশ না? ফ্রেজ কিভাবে হয়? দ্যাট কি, দ্যাট কি বলো? দ্যাট তো রিলেটিভ প্রোনাউন না? ক্লজ মার্কার, রিলেটিভ প্রোনাউন। এটা কিন্তু কি জানি স্যার, বুঝি না। প্রবাদ বানানোর জন্য এখানে অল বলা হয়েছে, ক্লিয়ার? প্রবাদটা সহজ করার জন্য, সুন্দর করে সহজে বলার জন্য অল করা হয়েছে। এটা কিন্তু তোমার, আচ্ছা তাহলে দ্যাট যদি রিলেটিভ প্রোনাউন হয়, মন দিয়া বুঝো, এখানে কিন্তু গ্লিটার্স, এটা কিন্তু ভার্ব। গ্লিটার অর্থ কি? মানে চকচক করে এরকম। চকচক করা। তাহলে এটা তো ভার্ব। হুম। এখন আমার প্রশ্ন হচ্ছে, অল কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে আমরা জানি রিলেটিভ প্রোনাউন যেটা থাকে, এটা তো আমরা পড়ি নাই, তবে পড়বো সামনে। রিলেটিভ প্রোনাউন যেটা থাকে, এটার আগেরটাকে বলা হয় এন্টিসিডেন্ট। কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট, আর পূর্বপদ। রিলেটিভ প্রোনাউনের পরের ভার্ব সবসময় এই আগের এন্টিসিডেন্ট অনুসারে হয়। তাহলে এটা যেহেতু প্লুরাল, এই ভার্বটা তো প্লুরাল হওয়ার কথা না? জি স্যার। তাহলে এখানে প্লুরাল না হইয়া সিঙ্গুলার কেন হইল? জানি না স্যার, এটা হয়তো প্রবাদ বাক্য এই জন্য। না 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 না, প্রবাদ তোমরা খালি এইগুলো একটা, আমি নেগেটিভ কিছু বলতেছি না, এর একটা ঝামেলা আছে। দোজ টিচার্স ক্যান নট এক্সপ্লেইন দ্য রিয়েল থিং, তারা এগুলো বলে দেয়, এটা প্রবাদের জন্য। স্যার একটা আলাদা একটা নয়েজ আসতেছে, আপনার কথা ঠিক মতো শোনা যাচ্ছে না। এগুলো নয়েজ কোথা থেকে আসতেছে? আমার এখান থেকে তো সে আসতেছে না, তোমাদের কারো না কারো কাছ থেকে আসতেছে। এখন ঠিক আছে। নয়েজ হওয়ার সময় দেখবা কার এখানে আনমিউট করা লাফাইতেছে, তাহলে বুঝবা। আচ্ছা। ওকে, অনেক সময় নিজেও বুঝা যায় না যে আমার এখান থেকে নয়েজ আসছে। ওকে ফাইন। সো আমি কি বলছি বুঝতে পেরেছি। প্রবাদ, এটা তোমরা এই জিনিসে তোমরা অভ্যস্ত হইছো কিভাবে, যে এটা প্রবাদ দেখে এরকম প্রবাদ কি ভুলভাল থাকে না? না স্যার, এমন কিছু একটা শুনছিলাম যে মানে যে জেনুইন যে রুল থাকে গ্রামাটিক্যাল, ওইটা ফলো করে না। আমি কি বলছি তোমাকে? এখন তুমি যদি আমাকে এই প্রশ্নটা করতা যে স্যার এরকম পেজ যদি আমাকে দিতা, কারণ আমি যদি না জানতাম তাহলে আমি কি উত্তর দিতাম? কি উত্তর দিতেন যে এইগুলা প্রবাদ দেখে এরকম? হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বললাম। তো এইভাবেই বাংলাদেশের স্টুডেন্টরা অভ্যস্ত হয়ে গেছে যে প্রবাদ মনে হয় ভুলভাল থাকে, উল্টাপাল্টা থাকে। বিষয়টা এরকম না, বলি প্রবাদ অনেক শুদ্ধ। এখানে কাহিনী নয়েজ আসতেছে, ও একটু মানে যখন আসে তখন অফ করে দিলে একটু ভালো হয়, আপনার কথা তখন শোনা যায় না। কার এখান থেকে আসতেছে? রুমে তো ইতিজা। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার এখান থেকে আসে বলো? বলছি ও অফ করছে। আচ্ছা আচ্ছা, আরেকটা আসো। এইটা এটা বলো এখন। অল ইজ ওয়েল, এটা শুনছো না? দ্যাট হ্যাঁ। এন্ডস ওয়েল। তাহলে অল কি সিঙ্গুলার না প্লুরাল বলো? প্লুরাল। তাহলে ইজ হইলো কিভাবে বলো? জানি না। এই এইটার যে ব্যাখ্যা, ওইটার একই ব্যাখ্যা, সেম সেম ব্যাখ্যা। ঠিক আছে, ব্যাখ্যা হচ্ছে মন দিয়ে শোনো। এগুলা সহজে বলার জন্য, কারণ প্রবাদ মানে তো ঠাসঠাস বলবে, মানুষের প্রতিদিন ইউজ করতে হয়, প্রায় ইউজ করতে হয়। এটা নিয়ে প্যাচ কঠিন হয় তাহলে বলতে অসুবিধা হবে। আর ভাষার কাজ হচ্ছে সহজ করা।
কমিউনিকেশনকে সহজ করায়। সো এই অল এবং এই অল, আচ্ছা বলো তো, উপরের অল আর নিচের অল দিয়ে কি কোনোভাবে ব্যক্তিকে বোঝাচ্ছে না বস্তুকে? ব্যক্তি না, অল না, অল দ্যাট গ্লিটার্স ইজ বস্তু নট গোল্ড, যা কিছু চকচক করে সব স্বর্ণ নয়। তো এটা কি স্যার, ব্যক্তিকে এটা বোঝায়? বস্তু স্যার, বস্তু আচ্ছা, বস্তু শেষ ভালো যার, সবকিছু ভালো তার, এটা কি কিছু কি ব্যক্তি না বস্তু? বস্তু স্যার। তাহলে দুইটাই কিন্তু বস্তুকে বোঝাচ্ছে, তার মানে উপরের অল আর নিচের অল দুইটাই অল না, এগুলো আসলে হচ্ছে তোমার এই যে এইটা। এভরিথিং। বুঝছো বিষয়টা? জি স্যার। তাহলে এভরিথিং দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এভরিথিং ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কিন্তু ওই যে বুইত্তা মাইল্লা বাক্য, এই বুইত্তা মাইল্লা এভরিথিং বলে তুমি প্রবাদ বলতে বলতে কাইল হয়ে যাবে না? এই জন্য এভরিথিং সহজ করার জন্য। করে দিচ্ছে অল দিয়া। বুঝছো বিষয়টা? All. জি স্যার। এখন তোমাদের একটু আগে শেখানো হয়েছে থিং কি সিঙ্গুলার না প্লুরাল? কিং হচ্ছে সিঙ্গুলার। এই জন্য এখানে গ্লিটার্স, এই জন্য এখানে ইজ। বুঝতে পেরেছি? জি স্যার। তার মানে আমরা যা মানে কিছু, এখানে মূলত ভাবটা ছিল এভরিথিং, এটাকে বলার সুবিধার্থে অল দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে এই কথা হচ্ছে এখানে অলটা এভরিথিং মিন করছে, নিচের অলটা এভরিথিং মিন করছে। বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। এই জন্য এদের সাথে তোমার উপরেরটাও গ্লিটার্স, নিচেরটাও ইজ। এভরিবডি কমপ্লিট? যা কিছু পড়িয়েছি সব কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে আমি আজকে শেষ করব। আবার ইনশাল্লাহ বুধবার দেখা হবে, সেম টপিকে ক্লাস হবে, লাস্টে প্র্যাকটিস হয়ে এই টপিকটা শেষ করা হবে। ঠিক আছে? স্যার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সবগুলো রুল কি শেষ? না, শেষ হবে না, সব শেষ হবে না। আর তোমরা আজকে আর নিতেও পারবা না। হুম। মানে যে কয়েকটা রয়ে গেছে এগুলো একটু ক্রিটিক্যাল। আচ্ছা, না আমি যে নোট করব এই জন্য জিজ্ঞেস করছি যে শেষ সেখানে কিনা। কি দিবা? আরো মিনিমাম তোমার 4-5টা রুল আসবে আর কি। আচ্ছা। ওকে, সবাই পড়তে বসো, ডোন্ট ডু ফাঁকিবাজি, পড়ো। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্যার আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।